তিন বোনের গল্প। কোনো এক সময় পবনপুর নামে একটা গ্রাম ছিল, যে গ্রামটি ছিল চারিদিক থেকে সবুজে ঘেরা এবং তার চারিপাশে ছিল বিশাল বিশাল পাহাড়। সেই গ্রামটিতে ছেলেমেয়েরা এমনই হেসে খেলে বেড়াতো প্রকৃতির মাঝে। আর সেই গ্রামেই বাস করত প্রদীপ ও তার তিন মেয়ে। প্রদীপের স্ত্রী বহুদিন আগেই মারা গেছে, তাই তার তিন কন্যাকে সে সম্পূর্ণ একাই লালন পালন করে বড় করে তোলে। বড় মেয়ের নাম ছিল কাজল, মেজ মেয়ের নাম ছিল স্বপ্না, আর ছোট মেয়ের নাম ছিল গীতা। তিনটি বোনকে যেমন দেখতে ছিল সুন্দর, তেমনি তাদের মধ্যে ভিন্ন ভিন্ন কর্মপ্রয়াসও লক্ষ্য করা যেত। কাজল ছিল সব থেকে বড় বোন, আর সে বাড়ির সমস্ত কাজ করতে খুব ভালোবাসতো, আর সে করত। সে ছিল সহজ সরল মনের। তার মেজ বোন ছিল স্বপ্না, যে কিনা খুব ভালো রান্না করত। সে তার এই রান্নাকে নিয়ে এগোতে চেয়েছিল, কিন্তু আর্থিক সামর্থ্যের কারণে সে তা করে উঠতে পারেনি। তবে সেও খুব সাদাসিধে মনেরই ছিল। অপরদিকে ছিল গীতা, তাদের ছোট বোন। গীতা বাড়ির কাজ তেমন খুব একটা না পারলেও সে পড়াশোনায় ছিল অত্যন্ত মেধাবী একজন। এইভাবেই প্রদীপ তার তিনটি মেয়েকে নিয়ে আনন্দে বসবাস করছিল। সে সবসময় চাইতো যে তার তিনটে মেয়ে যেন সবসময় এইরকমই একতার সঙ্গেও খুশিতে থাকে। কাজল প্রতিদিন বাড়ির সমস্ত যাবতীয় কাজগুলো করে থাকতো, যেমন ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার রাখা ইত্যাদি। অন্যদিকে তার মেজ বোন মানে স্বপ্না, যে কিনা রান্না করতে খুব ভালোবাসতো। সে বাড়ির সবার জন্য রান্না করত এবং নতুন নতুন স্বাদের কিছু রান্না তৈরি করার চেষ্টা করত। তবে এখানে একটা দোষ ছিল স্বপ্নার মধ্যে। সে রান্না তো খুব সুন্দর করত, কিন্তু সে জিনিসপত্রের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে অতটা গুরুত্ব দিত না। অন্যদিকে ছিল তার ছোট বোন গীতা। গীতা বাড়ির কাজ সম্বন্ধে তার তেমন ধারণা না থাকলেও সে ছিল পড়াশোনায় অত্যন্ত মেধাবী। সে সবসময় চেষ্টা করত কিভাবে সে পড়াশোনা করে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করবে এবং তার বাড়ির যে আর্থিক অবস্থা তার উন্নতি ঘটাবে। এইভাবেই প্রদীপ তার তিনটি মেয়েকে খুব আদরের সঙ্গে বড় করে তুলেছিল। সে সবসময় চাইতো তারা যেন খুশিতে থাকে। আমি তোমাদের কাজে খুবই খুশি। আমি চাই তোমরাও এমনই খুশিতে ও আনন্দে একসাথে থাকো। তবে যাই হোক, আমি শুনেছি আজ পাশের পাড়ায় মেলা বসেছে। তোমরা তৈরি হয়ে নাও, আমরা আজই একসাথে মেলায় যাব। এইভাবেই তারা মেলায় চলে যায়। কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের এক প্রতিবেশী তা আর চোখে দেখতে থাকে এবং সে মনে মনে হিংসা করতে থাকে।
বাবা, সব দেখো না, 3 মেয়েকে নিয়ে খুব খুশি মনে হচ্ছে, কিন্তু আমি ওদেরকে খুশি থাকতে দেবো না। আমায় কিছু একটা করতেই হবে। পরের দিন তাদের প্রতিবেশী কাজলের কাছে আসে। কই রে কাজল, তুই তো সারাদিন কাজ করেই যাস। বাবা, সত্যি তুই কাজ করতে পারিস? তোর ওই যে 2 বোন, তারা তো বাড়ির কোনো কাজই করে না। যখনই দেখি তুই কাজ করে যাস। তুই পারিস, আমি বলে তো পারতামই না। না না কাকিমা, তেমন কিছু না গো। ওই আসলে ওরা অন্য কাজে ব্যস্ত থাকে, তাই আমি সব কাজগুলো করি। কিন্তু আমি ব্যাপারটা ভেবে দেখব। তুই দেখিস একবার। এরপর সেই প্রতিবেশী অন্যদের সঙ্গে স্বপ্নাকে শুনিয়ে শুনিয়ে কিছু কথা বলতে থাকে। সেদিন তো প্রদীপের 2 মেয়ে বলছিল তাদের মেজো মেয়ে স্বপ্না নাকি কি জঘন্য রান্না করে। তাদের বোন বলে নাকি তারা কিছু বলতে পারে না, না হলে এমনকি গীতা যখন রাস্তা দিয়ে যায় তখন তাকে ডেকে বলতে থাকে, গীতা, কি রে গীতা, কেমন আছিস? তোর পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ হ্যাঁ কাকিমা, ওই তোমাদের আশীর্বাদে ভালোভাবেই চলছে। এই আসলে একটু পড়াশোনা নিয়ে সে যেতে তো চাইছি। আমি জানি, তোকে আর কি বলবো বল। তোর তো 2 বোন সবার কাছে বলে বেড়াচ্ছে তুই নাকি বাড়ির কোনো কাজই করিস না, তুই নাকি বাড়ির বোঝা। আমি ওদেরকে বুঝিয়ে বললাম যে না, গীতা তো কিছু পড়াশোনা নিয়ে করতে চায়, আর ওকে ধরো করতে দে, ওর মধ্যে অনেক প্রতিভা রয়েছে। তুই একবার ভেবে দেখ শুধু। এইবার জমবে মজা। আমিও দেখি প্রদীপ ওর 3 মেয়েকে নিয়ে কিভাবে খুশিতে থাকতে পারে। ওদের খুশি আমি পুরো তছনছ করে দেবো। আমি ওদেরকে কিছুতেই খুশি রাখতে দেবো না। ওদেরকে আমি দেখতেই পারছি না। আর আমি এবার দেখবো ওরা কি করে নিজেদের এই খুশি বজায় রাখে। আপনারা দেখলেন তো প্রদীপের প্রতিবেশীর মধ্যে কেমন হিংসা জন্মেছিল, এবং এই হিংসার ফলও যে খুব একটা ভালো ছিল তা না। এর ফলে প্রদীপের বাড়িতে তার 3 মেয়ে অর্থাৎ স্বপ্না, কাজল এবং গীতা, 3জনের মধ্যে খুব তাড়াতাড়ি ঝগড়া এবং কলহের সৃষ্টি হয়। তারা পরস্পরের মধ্যে ঝামেলায় জড়িয়ে শোন বোন, পড়ে। আমার তারা একটা কথা পরস্পরের বলার কর্ম আছে। সম্পর্কে আমি দোষারোপ এভাবে করছিল একা বাড়ির এবং সব কাজ নিজেদের করতে পারবো কর্মকে না। শ্রেষ্ঠ বলে মনে আমি করছিল। ভেবে দেখলাম এই যে নিয়ে তুই তাদের শুধু মধ্যে তীব্র রান্না বিবাদ করিস, দেখা আর যায়। রান্নাটা কোনো ব্যাপারই নয়। গীতা শুধু বই নিয়ে বসে থাক। যদি তাই হয় তাহলে তুই গীতাকেও বল। ও তো সারাদিন একটাও কাজ করে না, সারাদিন শুধু বই নিয়ে বসে থাকে। আমি এত কাজ করতে পারবো না, আমি সব থেকে কঠিন কাজটা করি। তোমরা কি বলছো দিদি? তোমরা জানো না আমি পড়াশোনা করে একজন শিক্ষিত মানুষ হতে চাই, আর পড়াশোনার চাপেই তো আমি তেমন কোনো কাজ করতে পারি না। তোমাদের আবার কি, ওই তো একটু রান্না আর একটু ঘর পরিষ্কার করা। এরকম ভাবেই তাদের 3 বোনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তাদের বাবা প্রদীপ সেটা দেখে এবং তাদেরকে থামানোর চেষ্টা করে। কিন্তু তাদের মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না। তার পরের দিনও তারা ঠিক একইভাবে ঝগড়া করতে থাকে পরস্পরের মধ্যে। তাদের বাবা প্রদীপ তার মেয়েদের এমন ঝামেলা কিভাবে যে থামাবে সে কিছুই বুঝতে পারে না। তাই সে পরের দিন তার বন্ধু রাজুকে সমস্ত ঘটনাটি বলে। কি আর করবো বলো তো রাজু, ওদের 3 বোনের মধ্যে এমন কি হলো যে ওদের ঝামেলা থামছেই না।
আমি নাজেহালে হয়ে পড়েছি। আরে শোনো, তুমি চিন্তা করো না, গ্রামের দক্ষিণ প্রান্তে একটা সাধু বাবা থাকে। তুমি ওনার কাছে গিয়ে দেখতে পারো, কিছু একটা উপায় বের করে দিতে পারেন। প্রদীপ তার কথায় রাজি হয়ে যায় এবং সে সেই সাধু বাবার উদ্দেশ্যে রওনা হয়। কিছুটা যাবার পর সে সেই সাধু বাবার সামনে গিয়ে উপস্থিত হয়। সাধু বাবা, আপনি একটা উপায় বলে দিন। আমার 3 মেয়ের ঝগড়া কলহ নিয়ে আমি নাজেহাল হয়ে পড়েছি। আচ্ছা, বুঝেছি বৎস। তুমি তোমার 3 মেয়েকে বলো শহরে যেতে এবং তাদের নিজস্ব কাজ দ্বারা অর্থ উপার্জন ও শান্তি লাভ করতে। আশা করি এরপর ওরা ওদের ভুল বুঝতে পারবে। প্রদীপ সেই সাধু বাবাকে ধন্যবাদ জানায় এবং তারপর বাড়ি ফিরে আসে। এরপর প্রদীপ বাড়ি ফিরে আসে এবং তার 3 মেয়ে অর্থাৎ স্বপ্না, গীতা এবং কাজলকে সাধু বাবার নির্দেশ অনুযায়ী সমস্ত আদেশ দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয় শহরের দিকে। বেশ কিছুদিন পর স্বপ্না, কাজল এবং গীতা 3 জনেই শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দেখ, আমার মনে হয় আমাদের 3 জনকে আলাদাভাবে থাকা উচিত এবং আলাদা আলাদা ভাবে নিজের মতো কর্ম করে রোজগার করা উচিত। আমিও চাই আমরা আলাদাভাবে থাকি এবং আমরা আলাদা আলাদা কাজ করি। যদি তোরা তাই চাস তাহলে আমারও কিছু করার নেই। আমিও তাহলে আলাদাভাবেই থাকবো এবং আলাদাভাবেই টাকা রোজগার করবো। এখন স্বপ্না শহরের একটা ধনী বাড়িতে বিভিন্ন ধরনের রান্নার কাজ করে থাকে। কিন্তু ওই যে বললাম, স্বপ্নার একটা দোষ ছিল। সে রান্না তো খুব সুন্দর করত, কিন্তু তার কাজ ছিল ভীষণ অপরিষ্কার। তাই একদিন তার মালকিন তার কাছে আসে এবং বলে, শোনো স্বপ্না, তুমি খুব ভালো রান্না করো, কিন্তু তোমার কাজ খুব অপরিষ্কার। আমি তোমাকে আর এই কাজে রাখতে পারবো না। স্বপ্নার বড় দিদি মানে কাজল, সেও একটা ধনী পরিবারে বিভিন্ন ঘর পরিষ্কার রাখার, এমনকি ঘরের যাবতীয় কাজ করার কাজ করে থাকে। ঘর মোছা, ঘরে ঝাড়ু দেওয়া, এমনকি থালা বাসন ধোয়া, এই সমস্ত কাজ কাজল খুব ভালোভাবে করত। কিন্তু ওই যে বললাম, কাজল ছিল খুব সহজ সরল, আর সে পড়াশোনাও তেমন জানতো না। তাই সহজেই তাকে যে কেউ বোকা বানিয়ে দিত। এরকমই একদিন সে কাজ করছিল এবং তার মালিক তার কাছে আসে। বাবু, আগের দিনে আমার মাইনের টাকাটা অনেক কম ছিল। না না, সব টাকাটাই আমি তোমাকে দুলে দুলে দিয়ে দিয়েছি। তুমি কোথায় হারিয়ে ফেলেছো? স্বপ্না বুঝতে পারে যে তার মালিক তাকে বোকা ভেবে ঠকাচ্ছে। অন্যদিকে ছিল গীতা, যে কিনা কিছু ছাত্র পড়াতো, কারণ সে পড়াশোনায় খুব মেধাবী ছিল। আর সে সেই ছাত্র পড়িয়েই যা উপার্জন করত তার দিয়েই সে বাড়ি ভাড়া এবং বাইরে থেকে কিছু খাবার খেয়ে তার দিন কাটাতো।
এইভাবেই 1 মাস কেটে যায়। আর গীতা বুঝতে পারে যে এইভাবে চলতে থাকলে তো আমার সব টাকাটাই শেষ হয়ে যাবে। আর প্রতিদিন এইভাবে বাইরে থেকে খাবার খাওয়া আর এরকম বাড়ি ভাড়া তো দেওয়া যেতে পারে না। না না, আমার খুব তারা ভুল হয়েছে। তিনজনেই নিজের ভুল বুঝতে পারে এবং 1 মাস পরে তারা তিনজনেই তাদের গ্রাম অর্থাৎ পবনপুরে ফিরে আসে। তাদের বাবা প্রদীপ তাদের তিনজনকে দেখে খুব খুশি হয় এবং বলে যে বাবা, আমরা সকলে ফিরে এসেছি। আমি তোমাদের 3 বোনকে একসাথে ফিরে আসতে দেখে খুব খুশি হয়েছি। আমি আশা করি তোমরা তোমাদের ভুলগুলো বুঝতে পেরেছো আর ভবিষ্যতে এমন দ্বন্দ্ব নিজেদের মধ্যে করবে না, কারণ একতাই হলো পরম বল। আর কোনো কর্মই ছোট নয়, সকল কর্মের গুরুত্ব আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবেই প্রদীপ তার 3 মেয়ে অর্থাৎ স্বপ্না, কাজল এবং গীতাকে আবারও একসঙ্গে পেয়ে অত্যন্ত আনন্দিত হয় এবং সে এই ভেবে আরও খুশি হয় যে তারা তাদের ভুলগুলো বুঝতে পেরে আবারও ফিরে এসেছে একসঙ্গে এবং তারা ভবিষ্যতে এরকম ভুল আর কখনোই করবে না। এইভাবেই এই গল্পটা এখানে শেষ হয় এবং তারা 4 জনেই খুব আনন্দে এবং সুখে বসবাস করতে থাকে। তাহলে তোমরা বুঝতে পারলে তো যে একতা কতটা জরুরি। কখনো অন্য কোনো ব্যক্তির কথা শুনে নিজেদের মধ্যে কোনো সম্পর্ককে নষ্ট করা কখনোই উচিত নয়, কারণ পৃথিবীর মধ্যে একটা অন্যতম শক্তি হচ্ছে একতার শক্তি। আর কোনো কর্মই ছোট নয়, প্রত্যেক কর্মের নিজস্ব গুরুত্ব আছে। তাই কোনো কর্মকেই ছোট করা উচিত নয় এবং কোনো কর্মের দ্বারা কোনো ব্যক্তিকে ব্যক্তিগত আঘাত করা উচিত নয়। ধন্যবাদ।